তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। অর্থাৎ পাগলা তিতা কোনটা মিষ্টি কোনটা বোঝে না, সুতরাং জিলাপি দিয়ে যদি জিজ্ঞেস করেন কি মিষ্টি হয়েছে, পাগলা কিন্তু উত্তর দিবে না। কে খেপাবেন আর আপনি এটা রিয়েকশন পাবেন না, এটা কি হয় ভাই? যেই ঘন্টা বাজানোর জন্য আসল ঘটনা, কারণ সত্য প্রকাশিত হবে আর মিথ্যা এটা মানে ধামাচাপা পড়ে যাবে। আবারও স্যালুট ভাই, আবারও স্যালুট বাংলাদেশ বিজেপিকে, আবারও স্যালুট। কেননা সীমান্তে বিএসএফ কে একদম ভাই উচিত শিক্ষা দিয়েছে, ধরাশায়ী করে দিয়েছে। হ্যাঁ, কথায় আছে শক্তের ভক্ত নরমের জম। বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের সাথে বড় ভাই সুলভ আচরণ করে গিয়েছে ভারত। সীমান্তে পান থেকে চুন খুসলেই বিএসএফ এর দাদাগিরি শুরু হয়ে যেত। গণ অভ্যুত্থানের পর ভারতের রাজত্ব এখন অতীত। এবার সীমান্তে ভারতীয় আগ্রাসনের জবাব দিচ্ছে বাংলাদেশ। সাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সাব্বাস, এইবার আপনি জায়গা মতো হাত দিয়েছেন। ভারত কি তাহলে শেষ পর্যন্ত বাংলাদেশকে দিকে ভয় পেল? বাংলাদেশ ইতিমধ্যে ভারতকে টেক্কা দেওয়ার জন্য পাকিস্তান, চীন, এমনকি তুরস্কপন্থী হয়ে উঠেছে। এছাড়া বাংলাদেশ তাদের প্রতিরক্ষা নিশ্চয়তা করার জন্য একের পর এক JF-17 থান্ডার যুদ্ধ বিমান, এমনকি বাইরাক্টার টিভি যে ড্রোন কারখানা তৈরি করছে বাংলাদেশে। যারা বাংলা কথা বলে, আর দ্বিতীয়টা হচ্ছে রিলিজন যারা ইসলামিক। সো এই দুইটা পয়েন্টকে কবজা করে মূলত এই নাগরিকগুলোকে এখানে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, এবং বাংলাদেশ এটা এই মুহূর্তে খুব ভালো করে বুঝে যে এদেরকে যদি বাংলাদেশ এখন রিসিভ করে উইদাউট এনি ডকুমেন্টেশন, তাহলে আগামী দিনগুলোতে বাংলাদেশ এই স্রোত কখনো থামাতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘন করে বাংলাদেশের পায়ে পড়ে যুদ্ধ বাঁধাতে চাইছে ভারত, এবং তার অংশ হিসেবে প্রতিনিয়ত উস্কানিমূলক পুশিনের ঘটনা ঘটাচ্ছে ভারত। কিন্তু জমে গেছে আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারতে, একেবারে খেলার জন্য ক্ষীর হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই এই খবর লক্ষ্য করেছেন। মোদি ভাবতেও পারেনি ডক্টর ইউনূসের করা নতুন কূটনৈতিক চুক্তিগুলো দক্ষিণ এশিয়ার পুরো হিসাব বদলে দিচ্ছে। ঢাকা ইসলামাবাদ সরাসরি সম্পর্ক, বাণিজ্য আর কৌশলগত সমঝোতা, ভারতের চারপাশে বাড়ছে নতুন চাপ। এবার কি বদলে যাবে পুরো অঞ্চলের শক্তির খেলা? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। অন্তত বাংলাদেশ ভারত বর্ডারের প্রায় 10 থেকে 12টা পয়েন্টে বিএসএফ বিভিন্ন ধরনের পুশিং করার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের ভেতরে। তাদের অবৈধ নাগরিককে, যাদেরকে তারা অবৈধ বলে যাচ্ছে, তাদেরকে পুশিং করার চেষ্টা করে যাচ্ছে, এবং বিজিবি সেটাকে স্ট্রংলি স্টপ করেছে, এবং এখন পর্যন্ত কাউকে সেভাবে বাংলাদেশের ভেতরে পুশিং করার সুযোগ তাদেরকে দেয়নি। এবং আজকে ময়মনসিংহ সীমান্তে তাদের পুশিং করতে গেলে বিজিবি সরাসরি বলেছে যে তারা যদি গুলি করে বিজিবি আসলে বসে থাকবে না। সো ইন্টেন্স অবস্থান আমাদের বর্ডারে, বাংলাদেশ এবং ভারত বর্ডারে এই মুহূর্তে খুব টপনচ অবস্থানে রয়েছে, যেখানে এটা নিশ্চিতভাবে বলা যায় না যে কোনো বর্ডার নিরাপদ। দুদিক থেকেই দুদিকের বর্ডারে খুব টেন্স একটা অবস্থান তৈরি হয়েছে, এবং দুপাশের বাংলাদেশ বর্ডারের এদিকের জনগণ এবং ওপাশে ভারত বর্ডারের ওদিকের জনগণ অলমোস্ট মুখোমুখি অবস্থানে বেশ কয়েকটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। কেন এটা হচ্ছে এবং এর পেছনে বাংলাদেশ এত শক্ত অবস্থানের কারণগুলো কি, এবং কেন বাংলাদেশকে শক্ত থাকতে হবে, সেটা এক্সপ্লেন করার চেষ্টা করে যাচ্ছি। মূলত হচ্ছে দুইটা বর্ডারের যে পয়েন্টগুলো দিয়ে বাংলাদেশের ভেতরে বিভিন্ন ধরনের অবৈধ নাগরিকদের পুশিং করার চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে বাংলাদেশি ট্যাগ দিয়ে তাদেরকে ইন্ডিয়ান সিটিজেনদেরকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে যাচ্ছে। সেটার মূল কারিগর মূলত লাস্ট যে নির্বাচন গিয়েছে, নির্বাচনে তাদের একটা এজেন্ডা ছিল যে তাদের এখানে যারা কাগজপত্রহীন নাগরিক আছে তাদের দৃষ্টিতে, বিশেষ করে গত নির্বাচনের আগে প্রায় 30 থেকে 35 লাখ মানুষকে তারা কাগজপত্রহীন করে দিয়েছে, তাদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে, এবং তাদেরকে ইন্ডিয়ান সিটিজেন হিসেবে স্বীকার করে না, এবং তাদেরকে তারা মনে করে যাচ্ছে যে বাংলাদেশি। সো তাদেরকে পুশিং করার চেষ্টা করে যাচ্ছে, এবং বিজেপি এই জায়গায় সবচেয়ে স্ট্রং হোল্ডে অবস্থান করে যাচ্ছে। এবং আজকে আমাদের বিভিন্ন নদী নালা এরিয়া থেকে শুরু করে ভারতের সাথে আমাদের অনেকগুলো নদী রয়েছে, সেখান থেকেও পুশিং করার চেষ্টা করেছে। যেখানে আমাদের ল্যান্ড বর্ডার রয়েছে সেখান থেকেও পুশিং করার চেষ্টা করে যাচ্ছে। যেখানে মাউন্টেনিয়াস এরিয়া রয়েছে সেখানেও পুশিং করার চেষ্টা করে যাচ্ছে। অ্যান্ড যেখানে আমাদের বন্দর এরিয়া রয়েছে অথবা যেখানে তার কাটা প্যারা সেভাবে নেই, সেখানেও পুশিং করার চেষ্টা করে যাচ্ছে। অ্যান্ড প্রত্যেকটা পয়েন্টে বিজেপি মূলত তার সশস্ত্র অবস্থান নিয়েছে, সাথে হচ্ছে বিজেপিকে ডে অ্যান্ড নাইটে হেল্প করে যাচ্ছে ওই স্থানীয় এলাকার লোকজন। ট্রুপ প্যাট্রিয়ট যদি বলি তাহলে তাদেরকে আমাদের সবার আগে বলতে হবে। অ্যান্ড দেন কেন বাংলাদেশ এটাকে কেন তারা হচ্ছে পুশিং করার চেষ্টা করে যাচ্ছে সেটা তো অলরেডি এক্সপ্লেন করলাম। কেন বাংলাদেশ এটাকে আসলে এই মুহূর্তে এত স্ট্রংলি রুখে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং কেন রুখে দেওয়াটা প্রয়োজন, সেটার মূল কারণ হচ্ছে ভারত মূলত চাচ্ছে যে পুশিংটাকে নর্মালাইজ করতে।
ধরেন আপনি 5 জন 10 জন 15 জন 20 জন 500 জন 300 জন এভাবে যখন পুশিং করে তারা সাকসেস হয়ে যাবে, তারা এটাকে নিউ নর্মাল একটা সিচুয়েশনে নিয়ে আসবে। দ্যাট মিনস হচ্ছে ভারতের ভেতরে যত নাগরিককে তারা হচ্ছে ডি ন্যাশনালাইজ করেছে, মানে যাদেরকে টোটালি হচ্ছে নাগরিকত্ব থেকে বাতিল করে দিয়েছে, ভারতীয় নাগরিকদের নাগরিকত্ব থেকে বাতিল করে দিয়েছে, তাদেরকে তারা ডাম্প করার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে। এবং সেটা যদি একবার তারা করতে পারে, তাহলে তাদের যে ন্যারেটিভ রয়েছে সেটাকে তারা পৃথিবীর মঞ্চে দাঁড় করাতে পারবে এবং ভোট ব্যাংকে এই মানুষগুলোকে তারা টোটালি সারা জীবনের জন্য উচ্ছেদ করে দিতে পারবে এবং একই সাথে বাংলাদেশের উপর কর্মহীন মানে অশিক্ষিত মূর্খ একটা বিশাল জনসমাজকে তারা টোটালি চাপিয়ে দিতে পারবে, তাতে বাংলাদেশ নাজুক অবস্থানে চলে যাবে। এটা তাদের মূল লক্ষ্য, একটা দেশকে তারা মূলত কিভাবে ডিস্ট্রয় করতে চায়। এটা জাস্ট নট একটা যে অবৈধ কাগজপত্রহীন বেশ কিছু নাগরিককে তারা হচ্ছে বাংলাদেশে পুশ করতে চাচ্ছে, এটার বিশাল প্ল্যান হচ্ছে বাংলাদেশকে একটা বোঝা চাপিয়ে দিতে চাচ্ছে, যেটা আগামী দিনগুলোতে বাংলাদেশ এককভাবে বহন করতে হবে, পৃথিবী এটার দিকে নজর দিবে না। এবং এখানে তারা মূলত সবচেয়ে বড় দুইটা জিনিসকে কবজা করেছে। প্রথমটা হচ্ছে ল্যাঙ্গুয়েস্টিক, মানে যারা বাংলা কথা বলে, আর দ্বিতীয়টা হচ্ছে রিলিজন, যারা ইসলামিক। সো এই দুইটা পয়েন্টকে কবজা করে মূলত এই নাগরিকগুলোকে এখানে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং বাংলাদেশ এটা এই মুহূর্তে খুব ভালো করে বুঝে যে এদেরকে যদি বাংলাদেশ এখন রিসিভ করে উইদাউট এনি ডকুমেন্টেশন, তাহলে আগামীর দিনগুলোতে বাংলাদেশ এই স্রোত কখনো থামাতে পারবে না। যেমনটা আমরা রোহিঙ্গা ক্রাইসিসে দেখেছি, শেখ হাসিনা তার ক্যারিয়ারে যদি কোনো ধরনের সবচেয়ে বড় ভুল করে থাকে, তাহলে সেটা হচ্ছে রোহিঙ্গাদেরকে বাংলাদেশের ভিতরে দেদার্সে প্রবেশ করার সুযোগ দেওয়া। কতজন দিয়েছিল? প্রায় 1 মিলিয়নের উপরে, যারা এখন 1.5 মিলিয়নের বেশি হয়ে গেছে, মানে বাচ্চা কাচ্চা প্রতি বছরই হচ্ছে এদের, এবং এতে করে প্রায় 1.5 মিলিয়নের উপরে অলরেডি হয়ে গেছে। সো শেখ হাসিনার একটা মূল টার্গেট ছিল হচ্ছে নোবেল পিস প্রাইজ গ্রহণ করা, দেশ জল্লায় যাক, সেটা তার জন্য কোনো ব্যাপারই না, এবং সেজন্য সে 1.5 মিলিয়নের বেশি রোহিঙ্গাকে মানে বাংলাদেশে আশ্রয় দিয়েছে। সো এই আশ্রয়ের রেজাল্ট আমাদের কি হয়েছে? প্রতি বছর এখন আমাদের বাজেটের বড় একটা অংশ তাদের জন্য বাজেট রাখতে হচ্ছে, যে তাদের খাবার, পানি, ঔষধ, চিকিৎসা এবং তাদের এখানে সবকিছু দেওয়া, সেটার জন্য বাজেট রাখতে হচ্ছে। এর উপরে আমাদের যে টেকনাফ এরিয়াতে যে বিশাল বনাঞ্চল ছিল, যেখানে আমাদের হাতি টাতি থেকে শুরু করে অন্যান্য বন্য প্রাণী যেখানে অভয়ারণ্য ছিল, সেই অভয়ারণ্য কমপ্লিটলি ম্যাসাকার হয়ে গেছে, আমাদের পুরো বন নাই এখন আর। সো আমরা দুইটা ক্ষতির সম্মুখীন হয়েছে এট এ টাইম। একটা হচ্ছে আমাদের স্থানীয় নাগরিকদের সবচেয়ে বড় ক্রাইসিস আমরা ফেলে দিয়েছি, যেটাকে নিয়ে সবাই বেশি একটা কথাও বলে না। দ্বিতীয়টা হচ্ছে আমাদের এন্টায়ার বর্ডার ক্রাইসিস, মানে বর্ডার রিজনটাকে আমরা মিয়ানমারের সাথে আরো বেশি কমপ্লিকেটেড করে তুলেছি। এবং তৃতীয়টা হচ্ছে আমরা এখানে সবচেয়ে বড় একটা জনসংখ্যার ক্রাইসিস আমাদের উপরে চাপিয়ে নিয়েছি। শেখ হাসিনার মহানুভবতার নামে নোবেল পিস প্রাইজের লোভে বাংলাদেশকে বিপদজনক অবস্থানে ফেলে দিয়েছে। এই ধরনের রিজনাল কনফ্লিক্ট পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, ফর এক্সাম্পল মণিপুরেই রয়েছে অলরেডি, এবং মণিপুরের মানুষ তো মিয়ানমারে যেতে পারছে না এবং তাদেরকে সেখানে তাড়ানো সম্ভব হচ্ছে না। আপনি খালিস্তান প্রজেক্টে যান, সেখানে মানুষকে পাকিস্তানে নিচ্ছে না কেউ। কিন্তু মানে একই ধরনের ক্রাইসিস, ফর এক্সাম্পল বেলুচিস্তানে পাকিস্তানের মধ্যেই একটা কনফ্লিক্ট চলছে, সেখানের বেলুচরা কিন্তু ইরানে যেতে পারছে না। সো মিয়ানমারে একটা ক্রাইসিস চলছে, বাংলাদেশের সাবেক মানে ফ্যাসিস্ট শেখ হাসিনা মূলত সরাসরি ভাবে মানুষগুলোকে বাংলাদেশে ঢুকিয়েছে এবং আজকের দিনে পৃথিবীর কোনো বডি এটার কোনো নজর দিচ্ছে না, না ইউএন, না ইউএসএ, না রাশিয়া, চায়না, কেউ এটার কোনো সলিউশনের দিকে যাচ্ছে না, কজ মিয়ানমারে সবারই একটা বড় স্ট্রিক্ট রয়েছে। অ্যান্ড এটা ভুক্তভোগী এই মুহূর্তে কে? মিয়ানমার কোনোভাবেই ভুক্তভোগী না, ভুক্তভোগী হচ্ছে আমরা বাংলাদেশিরা। বাংলাদেশের সাধারণ মানুষের মানে ঘামে রক্তের সেই টাকা যা ট্যাক্স হিসেবে আমরা দিয়ে থাকি, সেটা আলটিমেটলি যাচ্ছে হচ্ছে রোহিঙ্গাদের খরচ মেটাতে। এবার আপনি ভাবেন, সেখানে 1.5 মিলিয়নের বেশি মানুষ আমাদের অলরেডি একটা রোহিঙ্গা ক্রাইসিস তৈরি করে আছে, ঠিক একই ধরনের আরেকটা ক্রাইসিস যদি ইন্ডিয়া বর্ডার থেকে আমাদের এখানে চাপিয়ে দেওয়া হয়, তাহলে এই দেশের মানুষ আসলে কোথায় যাবে? অ্যাজ ইউজুয়াল বাংলাদেশ মূলত হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। এই শহরে বসবাস করে ইউনাইটেড নেশনের রিপোর্ট অনুযায়ী প্রায় মানে 3,36,00,000 মানুষ। জাস্ট ইমাজিন, একটা সিটি 3 কোটির উপরে মানুষ বসবাস করে, যেটা ওয়ার্ল্ডের সেকেন্ড বিগেস্ট সিটি ইন টার্মস অফ পপুলেশন। এবং এই দেশে প্রায় 18 থেকে 20 কোটি মানুষের বসবাস রয়েছে। লাস্ট 5-7 বছর আমাদের কোনো আদমশুমারি নেই, সো আমাদের এখানে কি পরিমাণ মানুষ বেড়েছে সেটা আমরা নিজেরাও সেভাবে জানি না। এবং এই এত পরিমাণ একটা জনবহুল একটা দেশের উপর এইভাবে চাপিয়ে দেওয়া যে বোঝা, সেটাকে যদি আমরা সত্যিকার অর্থে কন্ট্রোল করতে না পারি এবং বোঝা যদি আমরা গ্রহণ করতে শুরু করি, তাহলে ওয়ার্ল্ডের ডাম্পিং গ্রাউন্ড হয়ে যাবে বাংলাদেশ এবং সারা পৃথিবী থেকে একই ধরনের তৃণমূল মানুষগুলোকে এখানে ডাম্প করা শুরু করে দিবে। সো এত মহানুভব হওয়ার কোনো রাস্তা আমাদের নেই। এবং যেসব হিউম্যানিটেরিয়ান সোর্স কিংবা মানে অর্গানাইজেশন সরাসরি বলছে যে সীমান্তের 0 পয়েন্টে 72 ঘন্টা 6-7 জনের একটা ফ্যামিলি পড়ে আছে, কোনো দেশ তাদেরকে নিচ্ছে না, হ্যাঁ, এই ধরনের মানে আবেগে পোস্ট দিচ্ছেন, তাদেরকে আমি ধিক্কার জানাই। তারা ক্লিয়ারলি জানে না যে এটা কোনো হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস না, এটা হচ্ছে ইনভেনশনাল ফ্রম ইন্ডিয়ান সাইড। তারা ক্লিয়ারলি এটাকে মূলত মানে মেক করে যাচ্ছে, এটা তাদের আর্কিটেকচার, তারা এই ধরনের একটা ক্রাইসিস তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। থ্যাঙ্কস টু আওয়ার ভিজিবি যে তারা এখন পর্যন্ত এটাকে বেস্ট ওয়েতে হ্যান্ডেল করে যাচ্ছে, কাউকে ভিতরে ঢোকার সুযোগ দিচ্ছে না। এখন পর্যন্ত 6-7টা পয়েন্ট থেকে যাদেরকে সীমান্তের মানে নোম্যান্স ল্যান্ডে এনে জড়ো করেছিল, তাদেরকে তারা নিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং আগামী দিনগুলোতে যেন এটা জারি থাকে, এভাবে যেন তাদেরকে মানে ব্যাক করা হয়, কোনোভাবেই যেন পুশিং না হয়, এটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ অবস্থানে থাকতে হবে। এবং যখনই এটা ন্যাশনাল ক্রাইসিসে পরিণত হচ্ছে, আমাদের সবাইকে এই জায়গায় ইউনাইটেড থাকতে হবে এবং
মানে রাষ্ট্রীয় মুহূর্তে কোন সরকার আছে, কি আছে, কিভাবে চলছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে দেশের এই ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে ইউনাইটেডলি অ্যাক্ট করতে হবে এবং কোনোভাবেই এখানে দ্বিমত তৈরি করা যাবে না যে বর্ডার দিয়ে কাউকে পুশ করা হচ্ছে সেটাকে প্রায়োরিটি দেওয়া যাবে না, বরং এটাকে ডিফেন্ড করতে হবে অ্যাট এনি কস্ট এটাকে ডিফেন্ড করতে হবে। সো ইন্ডিয়ান প্ল্যানগুলো হচ্ছে মূলত বাংলাদেশকে ডিস্ট্রয় করা, তাদের যে সিটিজেনগুলোকে তারা সিটিজেনশিপ কেড়ে নিয়েছে সেগুলোকে বাংলাদেশে ডাম্প করা এবং বাংলাদেশের আগামী দিনগুলোতে বাংলাদেশ যে একটা রাইজিং ইকোনমি দ্রুত উঠে যাচ্ছে এবং ইন্ডিয়ার চেয়ে আমাদের পার ক্যাপিটাল জিডিপি মূলত এই মুহূর্তে অলমোস্ট $100 থেকে $150 বেশি, এটা ইন্ডিয়া কোনোভাবে হজম করতে পারছে না এবং আমাদের সারাউন্ডিং এ তাদের যতগুলো স্টেট রয়েছে, লাইক এদিকে 7 সিস্টার, ওদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এছাড়া এভরি সিঙ্গেল স্টেট সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে আয়ে এবং গড়ায় দুইটাতেই কম এবং তারা অ্যাজ এ এই স্টেটগুলো বাংলাদেশের সাথে ফাইট করে কোনোভাবেই পারছে না এবং তাদের এখন প্ল্যান হচ্ছে বাংলাদেশকে যে কোনো মূল্যে ডিস্ট্রয় করা এবং এই ডিস্ট্রাকশন আমাদেরকেই লিড করতে হবে যে আমরা এটাকে রুখে দিব এবং যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন একা পায়েও যে লড়া যায় সেটা আমাদের ইতিহাসে আমরা অনেকবার দেখিয়েছি, রিসেন্ট টাইমে ইরানের ইতিহাসে তারা দেখাচ্ছে এবং পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা বহু আছে। আপনি ইয়েমেনের দিকে থাকেন, তারাও ঠিক একইভাবে লড়ছে। সো আমাদের লড়তে হবে, ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের লড়ার রাস্তা এখন অনেক আগে তৈরি হয়েছে এবং এখন হচ্ছে এটা ক্রাইসিস মোমেন্টে চলে এসেছে। এই লড়াটা আমাদের লড়তে হবে, আমাদের বিজেপিকে আমাদের সর্বোচ্চ সমর্থন দিয়ে যেতে হবে। এই ক্রাইসিসে বাংলাদেশ যে কোনো ধরনের স্টেপ নিক, মানে এটাকে রুখে দেওয়ার স্টেপ, তার প্রত্যেকটাতে আমাদের সমর্থন দিতে হবে। বাংলাদেশ থেকে প্রতি বছর কোটি কোটি টাকার কাঁচা চামড়া চলে যাচ্ছে ভারতে, সেখানে সেটা দিয়ে তৈরি হচ্ছে দামি দামি জুতো, ব্যাগ আর বেল্ট, আর সেই পণ্য ইউরোপ, আমেরিকায় বিক্রিও হচ্ছে মোটা দামে। মুনাফা যাচ্ছে ভারতের পকেটে আর বাংলাদেশ পাচ্ছে মাত্র কাঁচা মালের দাম। এই ছবিটা এতদিন চলে আসছিল, কিন্তু এবার বাংলাদেশ বলল না আর না। বাংলাদেশ সরকার ভারতে কাঁচা চামড়া রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, আর এই একটা সিদ্ধান্তে ভারতের চামড়া শিল্পে এখন রীতিমতো আতঙ্ক। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এই সিদ্ধান্তের পেছনে কি কারণ, ভারতের কতটা ক্ষতি হচ্ছে আর বাংলাদেশ এই সুযোগ কিভাবে কাজে লাগাতে পারে। তো চলুন শুরু করা যাক। তার আগে আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, প্রথমে বুঝতে হবে ভারত কেন বাংলাদেশের চামড়ার উপর এতটা নির্ভরশীল হয়ে পড়ছিল। ভারতের চামড়া শিল্পের সবচাইতে বড় কেন্দ্র উত্তরপ্রদেশের কানপুর ও আগ্রায়, কিন্তু এই রাজ্যে গরু জবাই ও বেচাকেনায় কঠোর বিধিনিষেধ থাকায় স্থানীয়ভাবে কাঁচা চামড়ার সরবরাহ বছরের পর বছর ধরে কমে আসছে। এই ঘাটতিটা পূরণ করতে ভারতীয় ব্যবসায়ীরা তাকিয়েছিলেন বাংলাদেশের দিকে। কারণটা একেবারে স্পষ্ট। প্রথমত, ভৌগোলিক নৈকট্য, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে চামড়া পাঠানোর পরিবহন খরচ খুবই কম। দ্বিতীয়ত, বাংলাদেশের চামড়ার মান তুলনামূলকভাবে ভালো। তৃতীয়ত, দাম অনেক কম। বাংলাদেশ থেকে সস্তায় কাঁচামাল কিনে ভারত প্রক্রিয়াজাত করে 4-5 গুণ দামে বিক্রি করত ইউরোপের বিভিন্ন দেশগুলোতে। পরিসংখ্যান বলছে প্রতি বছর বাংলাদেশ থেকে 22 থেকে 35 লক্ষ বর্গফুট চামড়া আমদানি করত ভারতের বিভিন্ন ট্যানারি। এই চামড়া দিয়েই চলতো তাদের উৎপাদন। এটা নির্ভরতা নয়, এটা ছিল পরনির্ভরতা। এখন দেখা যাক বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারত কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতীয় লেদার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিষ্ণু রঞ্জন সরাসরি সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ থেকে আসা কাঁচা চামড়ার উপর নির্ভর করেই তাদের বহু কারখানা এতদিন চলত। এখন সেই সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে এই শিল্পটি গভীর সংকটে পড়েছে। সংখ্যায় বলি, ভারতের 3000-এরও বেশি ট্যানারি বন্ধ হয়ে যাওয়ার এখন আশঙ্কা তৈরি হয়েছে। চামড়া শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত 17 লাখ মানুষের কর্মসংস্থান এখন ঝুঁকিতে পড়েছে। ভারতের মোট রপ্তানি আয়ের 11% আসে এই চামড়াজাত পণ্য থেকে। ভারত প্রতি বছর চামড়া ও চামড়াজাত পণ্য থেকে আয় করে $19.5 বিলিয়ন মার্কিন ডলার। ভারত সরকারের লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে এই আয় $42 বিলিয়ন নিয়ে যাওয়া। কিন্তু বাংলাদেশের কাঁচা চামড়া ছাড়া সেই স্বপ্ন এখন কতটা বাস্তবসম্মত, সেটা নিয়ে ভারতীয় শিল্প মহলে গভীর উদ্বেগ আর শঙ্কা তৈরি হয়েছে। বিষ্ণু রঞ্জন নিজে বলেছেন, কাঁচামালের এই ঘাটতি দীর্ঘস্থায়ী হলে ভারতের চামড়া শিল্প আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান হারাবে। এই কথাটা একটু মনে রাখতে হবে আপনাদের। এবার একটু কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়া দরকার। বাংলাদেশ কি শুধু চামড়া শিল্প বন্ধ করলেই লাভবান হবে, নাকি এর পেছনে আরো বড় একটা প্রস্তুতিও দরকার আছে? বাংলাদেশের চামড়া শিল্পের সবচাইতে বড় দুর্বলতা হলো আন্তর্জাতিক মান সনদের অভাব। বিশ্বের উন্নত বাজারে ইউরোপ কিংবা আমেরিকায় চামড়াজাত পণ্য রপ্তানি করতে হলো লেদার ওয়ার্কিং বুক বা LWG সার্টিফিকেশন বাধ্যতামূলক। এই সনদ পেতে হলে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা, রাসায়নিক ব্যবহারের নিয়ন্ত্রণ এবং শ্রমিক নিরাপত্তা, উৎপাদন প্রক্রিয়ার স্বচ্ছতা, এইসব
নিশ্চিত করতে হয়। প্রিয় দর্শক, এখন চমকে দেওয়ার মতো একটা তথ্য শুনুন। ভারতে গরু কোরবানি অনেক রাজ্যে নিষিদ্ধ হওয়ার পরেও দেশটিতে 15টি আন্তর্জাতিক মানের LWG সার্টিফিকেট ট্যানারি আছে, আর বাংলাদেশে এই সংখ্যাটা এখনো হাতে গোনা। ফলে বাংলাদেশ কাঁচা চামড়া ভারতে বিক্রি করছে খুবই সস্তায়, আর ভারত সেটা প্রক্রিয়াজাত করে ইউরোপ আমেরিকায় পাঠাচ্ছে বহু গুণ বেশি দামে। বছরের পর বছর ধরে চলা এই চক্র থেকে বের হওয়ার এখন সময় এসেছে, কিন্তু এবার পরিস্থিতিও বদলাচ্ছে। বাংলাদেশ সরকার এখন চামড়া শিল্পকে একটি গ্লোবাল হাব হিসেবেই গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির সম্প্রতি ঘোষণা করেছেন, আগামী 5 বছরে শুধু চামড়া খাত থেকেই প্রায় $12 বিলিয়ন আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে বছরে আয় করে $1.8 বিলিয়ন। সেখান থেকে 12 বিলিয়নে যেতে হলে কি দরকার? কাঁচা চামড়া রপ্তানি বন্ধ করে নিজেদের প্রক্রিয়াজাত শিল্প শক্তিশালী করতে হবে। LWG সার্টিফাইড আধুনিক ট্যানারি গড়ে তুলতে হবে আমাদের। পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করে ইউরোপ আমেরিকার বাজারে সরাসরি প্রবেশ করতে হবে। মূল্য সংযোজন পণ্য অর্থাৎ জুতা, ব্যাগ, গ্লাভস সরাসরি রপ্তানি করতে হবে। এই লক্ষ্যে ইতিমধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ADB এর অর্থায়নে আন্তর্জাতিক মানসম্পন্ন নতুন ট্যানারি নির্মাণের উদ্যোগও শুরু হয়েছে। এই উদ্যোগটা যদি সফল হয়, বাংলাদেশের চামড়া শিল্পে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। তো আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।